আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল টু রাহাতুল ইশাক টিউটোরিয়ালস। তো এই চ্যানেলটা হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য ডেডিকেটেড একটা চ্যানেল, রাহাতুল ইশাক টিউটোরিয়ালস। আমি রাহাতুল ইশাক। আমাদের পক্ষ থেকেই প্রথমে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য দেখা যায় পর্যাপ্ত কন্টেন্ট এবং ম্যাটেরিয়ালস কিন্তু অনলাইন বা অফলাইনেও অতটা অ্যাভেলেবল না। এই কথাটা চিন্তা করেই কিন্তু আমরা শুধুমাত্র ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য ডেডিকেটেড এই প্ল্যাটফর্মটা লঞ্চ করেছি। তো এখানে আমরা আপাতত বিভিন্ন রকম ভিডিও কন্টেন্ট পাবলিশ করছি। তো যারা ইংলিশ ভার্সন স্টুডেন্টরা আছো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে, যাতে করে আমরা খুব দ্রুত গ্রো করতে পারি এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের কাছে রিচ করতে পারে আমাদের কন্টেন্ট গুলো ইনশাল্লাহ। তো আমরা পড়ছিলাম হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, জিওলজির ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন আমরা পড়ছিলাম। তো সেখানে 4টা লেকচার কিন্তু আমরা পড়ে ফেলেছি। আজকে আমাদের লেকচার 5। লেকচার 5-এ আমরা ডিসকাস করব দাঁত নিয়ে, টিথ, দাঁত নিয়ে। তো আমরা কিন্তু শুরু করেছিলাম, দেখো, ডাইজেশন ইন ওরাল ক্যাভিটি। গত লেকচারে আমরা পড়েছি টাং অ্যান্ড সালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে। আজকে আমরা দেখছি টিথ। টিথ কিন্তু হচ্ছে আমাদের যে ওরাল ক্যাভিটি আছে এটার বাউন্ডারি। আমরা জানি আমাদের টিথের ভিতরে যে অংশটা আছে, যে স্পেসটা আছে, সেটাকে বলা হয় ওরাল ক্যাভিটি। আর টিথের বাইরে যে স্পেসটা আছে, অর্থাৎ এই যে স্পেসটা আমি তোমাদের একটু ভালগার ওয়েতে দেখাইছিলাম এইভাবে আর্কারটা দিয়ে, ঠিক আছে? তোমরা বলবা ভাইয়া তো একেবারে হাইজেনিক না, কি করবো এখন, আমার কাছে আর কোনো বেটার ওয়ে ছিল না এটা দেখানোর জন্য, এভাবে দেখাইতে হয়েছে। সেটা হচ্ছে পাক্কাল ক্যাভিটি। ওকে। তো এই যে দাঁত আছে বা টিথ আছে, দাঁত আমাদের কিসে হেল্প করে? আসলে দাঁত কিন্তু আমাদের ডাইজেশনে হেল্প করে। তো ডাইজেশন কিন্তু টু টাইপস। একটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন, মেকানিক্যাল, আর একটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন। মেকানিক্যাল ডাইজেশন মানে হচ্ছে বড় একটা ফুড পার্টিকেলকে ভেঙে ছোট ছোট ফুড পার্টিকেলে কনভার্ট করা। যেমন এনজাইম করে কি, এনজাইম যেগুলো আছে সেগুলো কেমিক্যালি একটা ফুডকে ডিগ্রেড করে। অর্থাৎ মনে করো তুমি আলু খেয়েছো, আলুর মধ্যে শত শত স্টার্চ ছিল, বড় বড় স্টার্চের মলিকিউল ছিল। সেই মলিকিউল গুলোকে ভেঙে আলু কি করছে, এনজাইম করছে কি, তোমার গ্লুকোজে কনভার্ট করছে। বাট মনে করো তুমি একটা পটেটো নিয়ে গিলে ফেলছো ডাইরেক্ট, কোনো রকম কামড় না দিয়ে একটা পটেটো, এই সাইজের একটা পটেটো গিলে ফেলছো। তোমার কি মনে হয় এই পটেটো আমার পেট ডাইজেস্ট করতে পারবে? পারবে না কিন্তু। বিকজ এই পটেটোকে কেমিক্যালি ডিগ্রেড করার আগে, কেমিক্যালি ডাইজেস্ট করার আগে মেকানিক্যালি ডাইজেস্ট করতে হয়। অর্থাৎ এই যে এই সাইজের পটেটো আছে, এটাকে তুমি চাবাবে, চিউইং করবে, মুখের মধ্যে চাবিয়ে চাবিয়ে এটাকে ছোট ছোট কতগুলো পার্টিকেলে পরিণত করবে প্রথমে তুমি। ছোট ছোট পার্টিকেলে পরিণত করতে হবে। দেন এটা আমাদের ইন্টেস্টাইনে যাবে। ইন্টেস্টাইনে ওই ছোট পার্টিকেলের মধ্যে যে স্টার্চ আছে, সেই স্টার্চের উপর কেমিক্যাল অর্থাৎ এনজাইম কাজ করতে পারবে। আদারওয়াইজ কিন্তু সম্ভব না। তার মানে আমরা দেখতে পাচ্ছি কেমিক্যাল ডাইজেশনও গুরুত্বপূর্ণ, পাশাপাশি মেকানিক্যাল ডাইজেশনও গুরুত্বপূর্ণ। আর আমাদের মেকানিক্যাল ডাইজেশনের পারপাসটা সার্ভ করে হচ্ছে আমাদের টিথ। এই করে হচ্ছে কি টিথ, দাঁত দিয়ে আমরা চাবিয়ে চাবিয়ে খাবারগুলোকে ছোট করে ফেলি। এবং এটা কিন্তু আমরা ডক্টররাও রেকমেন্ড করি যে তোমরা ভালো মতো চাবিয়ে চিবিয়ে চিবিয়ে খাবার খাবে। হ্যাঁ, অনেকে আছে চিবিয়ে চিবিয়ে কথা বলে, তোমরাও চিবিয়ে চিবিয়ে খাবার খাবে। চিবিয়ে চিবিয়ে খাবার খেলে খুব ভালো মেকানিক্যাল ডাইজেশন হয়। এবং ভালো একটা মেকানিক্যাল ডাইজেশন কিন্তু কেমিক্যাল ডাইজেশনকে আরো ফ্যাসিলিটেট করে। তো আমাদের দাঁতের নিয়ে খুব বেশি পড়া বইয়ের মধ্যে নেই। বইয়ে যা আছে আমি অবশ্যই তার চেয়ে 20% 30% বেশি পড়াই, এটা পড়া উচিত বলে আমি মনে করি। তো আমাদের দাঁত কয় রকম আছে? আমাদের বড় হওয়ার পরে, যে এখন আমি, আমার বয়স 25-26 বছর বয়স, এখন আমার দাঁত যেগুলো আছে সেগুলোকে বলা হয় পার্মানেন্ট। পার্মানেন্ট, এই পার্মানেন্ট টিথ আছে আমার 32টি। তো এই দাঁতের, হ্যাঁ, ডেন্টাল ফর্মুলা বলতে কিন্তু একটা কথা আছে। এই জিনিসটা কি দেখো, আমাদের যে মানে জ আছে, আমাদের যে ওরাল ক্যাভিটি আছে, এটাকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করা হয়। দেখো, আপার লোয়ার, রাইট লেফট। হ্যাঁ, আপার লোয়ার, আপার লোয়ার, রাইট লেফট। তো দেখো 4টা কোয়াড্রেন্টে ভাগ হয়ে গেল। তাহলে আমাদের টোটাল টিথ যদি হয় 32, তাহলে প্রতিটা কোয়াড্রেন্টে কয়টা টিথ আছে?
4 8, তাই না? 8টা করে আছে না? এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, 8 নাম্বারস অফ টিথ ইন ইচ অফ দ্য কোয়াড্রেন্ট। তো এই যে দাঁতগুলা, 8টা করে দাঁত আছে, এদের একটা সংকেত আছে, সংকেত হচ্ছে আই সি পি এম এম, আইসিপিএম ও বলতে পারো। আই ফর ইনসিসর, আই ফর হোয়াট? ইনসিসর, আই ফর ইনসিসর, সি ফর ক্যানাইন, পি ফর প্রিমোলার, এম ফর মোলার। দেখো আমরা একটা সংখ্যা মনে রাখবো, 21 23, 21 23, অর্থাৎ আমাদের প্রতিটা কোয়াড্রেন্টে দুইটা ইনসিসর আছে, সামনের লম্বা লম্বা দাঁত ইনসিসর, একটা করে ক্যানাইন, দুইটা করে প্রিমোলার, তিনটা করে মোলার টিথ আছে। যদি যোগ করি আমরা দেখতে পাবো 2 1 3 2 5 3 8, 8, অর্থাৎ আমাদের প্রতিটা কোয়াড্রেন্টে একটা করে দাঁত আছে। বোঝা গেছে? তাহলে দেখো ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার, ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার। ওকে, পারবো আমরা? বাংলায় যদি বলা হয়, অনেক বাংলা ভার্সন স্টুডেন্টরাও ক্লাস করো আমি জানি, কর্তন, ছেদন, অগ্রপ্রেষণ, প্রেষণ। আচ্ছা, এখন তোমরা জেনে থাকবে মানুষের দাঁত কিন্তু অনেক রকম, 4 রকম। কিন্তু 4 রকম মানুষের দাঁত থাকে, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে হেটেরোডন্ট। হেটেরোডন্ট, হেটেরোডন্ট, মানুষ হচ্ছে হেটেরোডন্টিক। কারণ কি? বিকজ মানুষের বিভিন্ন ধরনের দাঁত থাকে। যদি এমন হতো আমাদের সবগুলা দাঁত একই রকম, তাহলে বলতাম হোমোডন্টিক। হেটেরো মানে হচ্ছে ভাইয়া ভিন্ন ভিন্ন, ডিফারেন্ট। ডন্টিক মানে হচ্ছে টিথ। তাহলে আমাদের টুথ গুলা ডিফারেন্ট টাইপস এর, তাই এদেরকে বলা হচ্ছে হেটেরোডন্টিক। আমাদের 32 টিথস আছে, এক একটা অ্যানিমেলের এক এক নাম্বারের টিথ থাকে, যেমন হর্সের মোস্ট প্রবলি 44 টিথ থাকে, মানুষের আছে হচ্ছে 32। হাউএভার মানুষের 32 টিথ গুলা কিন্তু ডিফারেন্ট টাইপস এর হয়, এই জন্য মানুষকে বলা হয় হেটেরোডন্টিক অ্যানিমেল। এবার আরেকটা ব্যাপার হচ্ছে, মানুষের দাঁত কিন্তু জীবনে একবার ওঠে না, মানুষের দাঁত কিন্তু জীবনে 2বার ওঠে, 2বার দাঁত গ্রো করে। কিভাবে হয় ব্যাপারটা দেখো, ছোটবেলায় একবার দাঁত হয়, সেই দাঁতগুলা আবার পড়ে যায়, 8 10 বছর 12 বছর মানে পড়ে যেতে থাকে আর কি, পরে আবার নতুন দাঁত ওঠে। তো এই যে ছোটবেলায় যে দাঁতগুলা ওঠে, দেখো বড় বেলার দাঁতকে বলা হচ্ছে পার্মানেন্ট টিথ, ছোটবেলার দাঁতকে বলা হয় মিল্ক টুথ বা ডেসিডুয়াস টিথ। ডেসিডুয়াস টিথ। তো দেখো, এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আমাদের পার্মানেন্ট টিথ থাকে 32টা, তবে এই যে মিল্ক টিথ কয়টা থাকে কেউ বলতে পারবা? কয়টা থাকে বলো দেখি, মিল্ক টুথ কয়টা আছে? দুধ দাঁত কয়টা? হ্যাঁ, 20টা। এক্সিলেন্ট, দুধ দাঁত হচ্ছে আমাদের 20টা। তাহলে দেখো সেখানেও কিন্তু একটা সংকেত আছে, আই সি পি এম, ডেন্টাল ফর্মুলা আর কি। ডেন্টাল ফর্মুলাটা হচ্ছে দেখো আইসিপিএম, নিচে তুমি বসাবে 2102, অর্থাৎ ইনসিসর আছে 2টা, ক্যানাইন একটা, প্রিমোলার নেই, মোলার রয়েছে 2টা। তার মানে দেখো এটা কিন্তু একটা কোশ্চেন পরীক্ষায় আসে, যে আমাদের ডেসিডুয়াস টিথে কোন টিথ থাকে না, সেটা হচ্ছে অ্যান্সার হবে প্রিমোলার। প্রিমোলার টিথ কিন্তু আমাদের থাকে না। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, প্রিমোলার খেয়াল করো থাকে না। আবার দেখো বয়স হওয়ার পর পার্মানেন্ট টিথে মোলার থাকে 3টা করে, বাট ডেসিডুয়াসে মোলার থাকে 2টা। তাহলে দেখো আমরা যখন বড় হই, আমরা যখন ওল্ডার হই, তখন আমাদের একটা এক্সট্রা মোলার টিথ থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের থার্ড মোলার টিথ, থার্ড মোলার টুথ। এই যে থার্ড মোলার টুথ আছে, এই টুথকে এবার বলা হয় উইজডম টুথ, বাংলায় বলা হচ্ছে আক্কেল দাঁত। বিকজ বলা হয় যে মানুষের বয়স হলে আক্কেল হয়। উইজডম মানে কি আসলে আক্কেল কিনা আমি জানি না, বাট আক্কেল হয়। উইজডম মানে প্রজ্ঞা, বাংলায় প্রজ্ঞা বলে। হাউএভার হয়তো ভালগার একটা টার্ম আক্কেল, প্রজ্ঞা হয়তো একটা সুন্দর টার্ম বাংলায় আর কি। তো উইজডম টুথ বলা হয় থার্ড মোলার টুথকে, অর্থাৎ আমাদের একেবারে চাপার শেষের যে দাঁতটা, হ্যাঁ, সেই দাঁতটাই কিন্তু হচ্ছে উইজডম টিথ, উইজডম টুথ, হ্যাঁ, থার্ড মোলার টুথ। এটাও কিন্তু আমাদের ডেসিডুয়াস, বাচ্চা অবস্থায় থাকে না। হ্যাঁ, মিল্ক টুথে কিন্তু উইজডম টুথ থাকে না, বড় হলে আবার এটা থাকে। আচ্ছা, তো আমি তোমাদের আগের ক্লাসে একটা পড়া একটু মনে করায় দিতে চাই। আমরা যখন সালাইভারি গ্ল্যান্ড পড়েছিলাম, ওখানে আমরা সেকেন্ড মোলার টুথ সম্পর্কে একটা কথা পড়ছি।
মানে আপার সেকেন্ড মোলার টুথ, আমি এটাও এখানে পড়ায় দিই। আপার সেকেন্ড মোলার টুথ, বলো দেখি ভাই আপার সেকেন্ড মোলার টুথ আমাদের কয়টা আছে? কয়টা আছে আপার সেকেন্ড মোলার টুথ, কয়টা আছে বলো তো, তোমরা বলো যারা সামনে আছো, আমার কাছে এখানে স্টুডেন্ট আছে, তোমরা বলো কয়টা আছে আপার মোলার সেকেন্ড টুথ, কয়টা আছে? হ্যাঁ, দুইটা, তাই না? একটা রাইটে, একটা লেফটে। এই আপার সেকেন্ড মোলার টুথটা ইম্পর্টেন্ট আমাদের সিলেবাসে, বিকজ এই মোলার টুথে কিন্তু প্যারোটিড গ্ল্যান্ড ওপেন করে, প্যারোটিড গ্ল্যান্ড ওপেন করে। প্যারোটিড গ্ল্যান্ডের যে ওপেনিংটা আছে সেটা কিন্তু এই দাঁতের পাশে অবস্থিত। আমরা গত ক্লাসে পড়েছি ডাক্ট অফ স্ট্যানসন দিয়ে এটা হয়, তো আমি মনে করিয়ে দিলাম। আচ্ছা, তো এইটুকু কিন্তু আমাদের দাঁত সম্পর্কে আছে সিলেবাসে, যে দাঁতের সংখ্যাগুলো যদি তোমরা পারো দেন ইটস ওকে। হ্যাঁ, ডেন্টাল থেকে প্রায় এমসিকিউ চলে আসে পরীক্ষায়। কিন্তু আমি তোমাদের একটু এক্সট্রা জিনিস একটু শিখাতে চাই, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ টুথ, দাঁতের গঠন। আসলে দাঁতের গঠনটা আমরা দেখি একটু। তা আমি যে শিখাচ্ছি, আমি বইয়ের বাইরে এক্সট্রা জিনিস তখনই শিখাই যখন সেটা শিখার একটা আউটপুট আছে, মানে সেটা শিখে তোমার এক্সামে একটা লাভ হবে, সেটা কিন্তু আমি শিখাই না। তোমরা দেখবা সামহাউ কোনো না কোনো ভাবে এই যে জিনিসটা বেশিক্ষণ লাগবেও না, 5-7 মিনিটেই হয়ে যাবে। তোমরা যদি একটু কষ্ট করে 5-7 মিনিট ইনভেস্ট করো, আমার মনে হয় তুমি 3-4টা পরীক্ষা দিলে কোনো না কোনো পরীক্ষায় এখান থেকে একটা কমন পেয়ে যাবে। অতএব একটা মার্ক সিকিউর করার জন্য কিন্তু আমাদেরকে এখন 5-7 মিনিট ইনভেস্ট করতে হবে, ওকে? যদিও বইয়ের জিনিসটা নাই। তাহলে আসলে আমরা দাঁতের স্ট্রাকচারটা একটু দেখি। আমাদের দাঁত দেখি, মাড়িতে দাঁত থাকে এইভাবে। হ্যাঁ, তো এই যে দাঁত বা টুথের একেবারে বাইরে যে স্ট্রাকচারটা, একেবারে বাইরে যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটার নাম বলতে পারবা নাকি? আমার এখানে স্টুডেন্টরা বলো, একেবারে বাইরে যেটা আছে নাম কি? একেবারে বাইরে এটা, বাইরের লেয়ারকে বলা হয় এনামেল। কি বলে? এনামেল বলে। একেবারে বাইরের লেয়ারটাকে বলা হয় এনামেল। এনামেল। আমরা দেখো, আমরা আমাদের টাং দিয়ে যদি আমরা আমাদের দাঁতকে টাচ করি, সেক্ষেত্রে ওই যে দাঁতের একেবারে আউটার যে লেয়ারটা আছে সেই লেয়ারটা হচ্ছে এনামেল। এবার যদি এরকম কিন্তু হয় অনেকের, যে যে চকলেট খায়, ঠিকমতো ব্রাশ করে না রাতে, তখন দেখা যায় যে এনামেল আস্তে আস্তে ক্ষয় হয়, ডেন্টাল ক্যারিজ বলি যেটাকে আমরা। হ্যাঁ, ক্ষয় হলে ওর ভিতরে কিন্তু একটা লেয়ার আছে। হ্যাঁ, এই লেয়ারটার নাম হচ্ছে ডেন্টিন। এনামেলের পরে এটা হচ্ছে কি? ডেন্টিন। ওকে, তো ডেন্টিন কিন্তু এনামেলের চেয়ে একটু শক্ত, এনামেল একটু কম শক্ত, মানে হার্ডার আর কি ডেন্টিন। ওকে, তো এই এনামেল, তারপরে আছে ডেন্টিন। এরপর এনামেল এবং ডেন্টিনের ভিতরে আরেকটা লেয়ার আছে, যে লেয়ারটার নাম তোমরা আগেও শুনছো, কারণ আমি জানি যারা ক্লাস করছো বাচ্চা কাচ্চারা, তোমাদের অনেকেরই দাঁতের সমস্যা আছে, দাঁতের বিভিন্ন রকম চিকিৎসা করো, তোমরা ফিলিং করো, হ্যাঁ, ব্রিজ করো, আরো কি কি করো। তবে একটা চিকিৎসা খুবই তোমাদের ভয় লাগে অনেকের হয়তো, সেটা হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট, RCT, রুট ক্যানেল। এই যে রুট, এটা কিন্তু দাঁতের মধ্যে আছে। আমরা এনামেল পড়লাম, ডেন্টিন পড়লাম না, এরপরেই কিন্তু এখানে আছে হচ্ছে রুট, যেটাকে বলা হয় দাঁতের রুট। এটাকে বলা হয় রুট, এটাকে বলা হয় কি? দাঁতের রুট। তো রুটের মধ্যে দেখো, এইটাকে বলা হয় রুট ক্যানেল। হ্যাঁ, রুট ক্যানেল আর কি, মানে এগুলো দিয়েই কিন্তু হচ্ছে তোমার রুটের ভিতরে জিনিসপত্রগুলো ঢোকে। তো দেখো এই যে দাঁত আছে, দাঁতের তাহলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি 4টা জিনিস জানতে হবে আমাদের: এনামেল, ডেন্টিন, রুট এবং হচ্ছে রুট ক্যানেল। তো এখানে কি হয় দেখো, আমরা আমাদের দাঁতের রোগগুলা কিরকম, আমরা যখন এই যে রাতে, অনেকের এটা জেনেটিক প্রিডিসপোজিশনও আছে এখানে, যাদের বাবা মায়ের সমস্যা থাকে বাচ্চাদেরও সমস্যাটা হয়। তো এনামেল যখন ক্ষয় যায়, এই দেখো এনামেলটা এভাবে আমরা ক্ষয় ক্ষয় হয়ে যায়, হ্যাঁ, এভাবে ক্ষয় হয়ে যায়, এনামেল ক্ষয় হয়, এটা কি বলা হয়? ডেন্টাল ক্যারিজ। হ্যাঁ, এইভাবে দেখো ডেন্টিন পর্যন্ত ক্ষয় হতে পারে এরকম, এটাকে বলা হয় ডেন্টাল ক্যারিজ। যদি কারো ডেন্টাল ক্যারিজ হয়, সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে ওইখানে ব্যাকটেরিয়া গ্রো করে, তো তো হালকা ব্যথা করতে পারে। তো এখানে আমরা যেটা করি, জাস্ট ফিল ইন করে দেওয়া হয়।
এই জায়গাটা আমরা করি না, যদিও ডেন্টিস্টরা করে এটা, যারা বিডিএস ডিগ্রি আছে এইভাবে এটাকে ফিল ইন করে দেয়। এটা একটা দাঁতের একটা ট্রিটমেন্ট। দাঁতের ট্রিটমেন্ট কিন্তু বেসিক্যালি দুইটাই, একটা হচ্ছে এই যে ফিল ইন করে দেওয়া, একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট। রুট ক্যানালে কি করা হয়, তোমার এই যে দাঁত আছে, তোমার দাঁত কিন্তু বেঁচে আছে, এই দাঁতের ভিতরে যে সেলগুলো আছে সেই সেলের মধ্যে কিন্তু নিউট্রিশন দরকার, ব্লাড সাপ্লাই দরকার আর কি, অক্সিজেন দরকার। আমরা জানি এই যে ব্লাড, এগুলো কিসের মাধ্যমে আসে, এগুলো আসে ব্লাড ভেসেলের মাধ্যমে, আর্টারির মাধ্যমে, আর বের হয়ে যায় ভেইনের মাধ্যমে। আবার দেখো তোমার দাঁতে কিন্তু পেইন হয়, টুথেক হয়, দাঁত ব্যথা হয়। কারণ কি? কারণ হচ্ছে তোমার দাঁতের মধ্যে নার্ভ আছে। দেখো আমাদের কখনো চুলে ব্যথা হয় না, চুল ব্যথা হয়, হয় না। আমাদের কোনো নখ ব্যথা হয়, হয় না। বাট আমাদের দাঁতে ব্যথা হয়, বিকজ দাঁতে নার্ভ সাপ্লাই আছে, দাঁতে পেইন রিসেপ্টর আছে, দ্যাটস ওয়াই দাঁতে কিন্তু ব্যথা হয়। এই নার্ভ গুলা দাঁতের মধ্যে ঢুকে হচ্ছে এই রুট ক্যানেলের ভিতর দিয়ে। নার্ভ বলো, ভেইন, আর্টারি, নার্ভ সবগুলাই ভেইন, আর্টারি, নার্ভ, ভ্যান দিয়ে আমরা বলতে পারি, ভ্যান মানে দাঁতের যত ভেইন আছে, আর্টারি আছে, নার্ভ আছে, এটা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায়। এবং দেখো এগুলো হচ্ছে এখানে এইভাবে পাকিয়ে অবস্থান করে রুটের ভিতরে। হ্যাঁ, এই হচ্ছে এখানে ব্যাপার। তাহলে খেয়াল করো, আমাদের বডির ভেইন, আর্টারি, নার্ভ গুলো এই রুট ক্যানেলের মাধ্যমে এসে রুটের ভিতর ঢুকে বসে থাকে, আবার বের হয়ে আরেক রুট ক্যানেল দিয়ে চলে যায়। তো অনেক সময় দেখা যায় দাঁতের অবস্থা খুবই খারাপ, দাঁত ক্ষয় হইতে হইতে এনামেল শেষ, ডেন্টিন শেষ, রুট পর্যন্ত একেবারে আমার ক্যারিজ চলে আসছে। সেক্ষেত্রে দাঁতে প্রচন্ড ব্যথা হয়, এবং তখন ডাক্তাররা যে ট্রিটমেন্টটা করে এটাকে বলা হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট, RCT। এই ট্রিটমেন্টে দাঁতকে মেরে ফেলা হয়। ইট ইজ এ ট্রিটমেন্ট টু কিল দ্য টুথ। যেই দাঁতের প্রবলেম সেই দাঁতকে মেরে ফেলা হবে। দাঁতকে মেরে ফেলা মানে কি? দাঁতের যে রক্ত সরবরাহ, ব্লাড সাপ্লাই আছে, দাঁতের যে নার্ভ সাপ্লাই আছে, সেটাকে নষ্ট করে দেওয়া হয়। এখানে কি করা হয়, দাঁত গর্ত করে এভাবে খুঁচিয়ে 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 রুট এবং রুট ক্যানেলের ভিতর থাকা সকল নার্ভ এবং আর্টারিকে নষ্ট করে ফেলা হয়। বুঝতে পারছো? খুঁচায় কিন্তু, যাদের রুট ক্যানেল করা হয়েছে তোমরা দেখবা, প্রথমে ডক্টর এক্সরে করে দেখে দাঁতের কন্ডিশন কি, তারপর ওইটাকে দাঁতকে ড্রিল করে খুঁচিয়ে 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 করে 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 একটু 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 করে 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 যতগুলা নার্ভ আছে, আর্টারি আছে, ভেইন আছে, সবগুলা, যতগুলো নার্ভ আছে, আর্টারি আছে, ভেইন আছে, সবগুলোকে মেরে ফেলে। তো এই হচ্ছে এখানকার ব্যাপার। তাহলে দেখো, এই হচ্ছে এখানকার ব্যাপার। রুট ক্যানেল করে এইভাবে আস্তে আস্তে দাঁতটাকে, আস্তে আস্তে না, ওইভাবেই করে করে দুই একদিন ঘুতায় ঘুতায় সবগুলো নার্ভকে মেরে ফেলে, নষ্ট করে দেয়, যার ফলে দাঁতটা মারা যায়। তাহলে কি হবে? এবার এই দাঁতে ব্যথা হইলেও তুমি সেই ব্যথা টের পাবা না, এই দাঁতে ব্যথা হইলেও তুমি সেই ব্যথা টের পাবা না। ঠিক আছে? এই দাঁতে ব্যথা হইলেও সেই ব্যথা তুমি টের পাবা না। ওকে, তো এটাকে বলা হয় হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট। আর এখানে পরীক্ষায় যে এমসিকিউটা মাঝে মধ্যে আসতে দেখা যায়, সেই এমসিকিউটা হচ্ছে, আমি বলি, এই টপিকটা আমি এত গুছিয়ে তোমাদের দেখালাম কারণ হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন চ্যাপ্টার 9 থেকে আসে। হুম, চ্যাপ্টার 9-এ কিন্তু মেনশন করা আছে যে এনামেল, এই এনামেলটা ফরমেশন হয় আমাদের যে এমব্রায়ো আছে সেই এমব্রায়োর এক্টোডার্ম থেকে, মানে আউটার মোস্ট লেয়ার থেকে, এক্টোডার্ম থেকে। আর আমাদের ডেন্টিন ফরমেশন হয় মেসোডার্ম থেকে। হ্যাঁ, এক্টোডার্ম থেকে আসে হচ্ছে এনামেল, আর মেসোডার্ম থেকে আসে হচ্ছে ডেন্টিন। এই জিনিসটা কিন্তু বইয়ের মধ্যে বলা আছে, সেই জন্য কিন্তু আমি এইটাই কিন্তু এক্সামে আসবে যে এনামেল ফরমেশন হয় কোন লেয়ার থেকে আর ডেন্টিন ফরমেশন হয় কোন লেয়ার থেকে, তাই কিন্তু এগুলো দেখানো। বুঝতে পারছি সবাই জিনিসগুলা? হ্যাঁ, ক্লিয়ার সবাই দাঁতের ব্যাপার স্যাপার? তাহলে এই হচ্ছে দাঁতের নাম্বার, এই হচ্ছে দাঁতের রোগ শোক, আর আশা করি তোমরা জিনিসগুলো পারবে। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। আবার অনুরোধ থাকবে, সাবস্ক্রাইবের ব্যাপারটা একটু কনসিডার করবা তোমরা। থ্যাংক ইউ।